আলী রিয়াজ, ইউনূস, যারা বাংলাদেশের রাজনীতিতে কখনো কোনো কিছুতে কন্ট্রিবিউশন রাখে না, অথচ 5ই আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিতে ফেসিজমের সর্বোচ্চ যেই মাত্রা, সেই মাত্রা যোগ করেছে পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশে না পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ফেসিজম বাস্তবায়ন করেছে এই ইউনূস এবং আলী রিয়াজরা। এই যে দেখেন, আলী রিয়াজের একটা উদ্ধৃতি দিয়ে শুরু করলাম। আলী রিয়াজ এখানে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ নাকি ফেসিস্ট, আওয়ামী লীগকে ফেসিস্ট বলার চেষ্টা করছে। তো আসুন আলী রিয়াজের ফেসিজমের একটু চরিত্র আপনাদের সামনে তুলে ধরি। দেখুন যে বাংলাদেশের একজন বিখ্যাত সাংবাদিক, একটু তাদের আলী রিয়াজদের একটু চরিত্র, ফেসিজমের চরিত্র নমুনাটা একটু দেখে আসুন। যে বাংলাদেশের একজন বিখ্যাত সাংবাদিক এই আনিস আলমগীর, এই আনিস আলমগীরকে নেহারি খাওয়ার অপরাধে, সে নাকি কোন দিবসে, স্পেশাল দিবসে নেহারি খেয়ে দিনটি উদযাপন করেছে, কারো এটা স্পেশাল দিন ছিল, এই কারণে নেহারি খাওয়ার অপরাধে আনিস আলমগীরকে জেলে পাঠিয়েছে, রিমান্ড দিয়েছে। অথচ এই ফেসিস্টরা, ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম ফেসিস্ট ইউনূস এবং আলী রিয়াজরা সমন্বয়ককে, সিলেটের এক সমন্বয়ক মাহাদি নাম, সে নিজের মুখে স্বীকার করছে, এই যে এখানে সে নিজের মুখে স্বীকার করেছে এই মাহাদি যে সে পুলিশ হত্যার সাথে জড়িত। তারা পুলিশ হত্যা করেছে, তারা নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছে। সেই পুলিশ হত্যাকারীকে পুলিশ গ্রেফতার করার পরে তাকে কয়েক ঘন্টার মধ্যে ছেড়ে নিতে চাপ সৃষ্টি করা হয় সরকারের পক্ষে। এই আলী রিয়াজ, এই ইউনূসরা তাকে চাপ সৃষ্টি করে তাকে পুলিশ হত্যাকারীকে তাকে পুলিশের কাছ থেকে, কাস্টডি থেকে ছিনিয়ে নিয়েছে। তো এখন আপনারা বলেন, এই দেশের জনগণ যারা আছেন বিচার করেন, এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম ফেসিস্টকে বাংলাদেশের ইতিহাসে আপনি কি কখনো এই ধরনের ঘটনা আগে দেখাতে পারবেন? এই ধরনের ঘটনা হয়েছে যে পুলিশ হত্যাকারীকে কোনো যদি কেউ আওয়ামী লীগের কেউ করে থাকে, তাহলে শেখ হাসিনা বা আওয়ামী লীগ দল হিসাবে তাদের পক্ষে সাফাই গিয়েছে বলতে পারবেন? বলতে পারবেন না। বরং যেই কোনো অপরাধের জন্য শেখ হাসিনার নির্দেশ ছিল কোনো অপরাধী যেন পার না পায়, সে অপরাধী ছাত্রলীগ হোক, যুবলীগ হোক, যাই হোক না কেন, তাকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। আর আজকে সে আওয়ামী লীগের সেই শেখ হাসিনাকে আপনারা ফেসিস্ট বলার চেষ্টা করছেন। আপনারা পৃথিবীর ইতিহাসে কত নিকৃষ্টতম ফেসিস্ট মিস্টার ইউনূস, আলী রিয়াজ, আপনারা কি একবার ভেবে দেখেছেন? এদেশের জনগণ সময় মতো বিচার করবে। আরেকটু নমুনা আপনাদেরকে দেখাই, তাদের ফেসিজমের আরেকটু নমুনা দেখাই। দেখেন যে 50 কোটি টাকা চাঁদাবাজি মামলায় এবং ধানমন্ডি 32 নম্বর বাঙ্গার সাথে যে জড়িত সুরভি, এবং বলছে যে সে ডাকডোল পিটিয়ে বলেছে যে আওয়ামী লীগকে সে যেখানে পাবে সেখানে পিটাবে, এবং সে অসংখ্য মবের সাথে জড়িত এই সুরভি। সেই সুরভিকে গ্রেপ্তার করার পর তাকে আদালত রিমান্ড মঞ্জুর করে, এই সুরভিকে আদালত রিমান্ড মঞ্জুর করার 5 ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আচ্ছা আপনি বলেন তো ভাই, বাংলাদেশের ইতিহাসে আপনি এইরকম আর কোন ঘটনা কি অতীতে দেখেছেন যে একজন আসামিকে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করার পর 5 ঘন্টার মধ্যে আবার কোন আদালত সেটা কিভাবে ছেড়ে দেয়? এই ধরনের নজির বাংলাদেশের ইতিহাসে আর কখনো নেই। এই বাংলাদেশে এই প্রথম এই ধরনের ঘৃণ্য, জঘন্য, নিকৃষ্টতম ফেসিজমের নজির তৈরি করেছে এই ইউনূস এবং আলী রিয়াজরা। তারপরে আসেন নির্বাচনের কথা বলবেন। আপনারা তো নির্বাচন নিয়ে এই কথা বলতে চাচ্ছেন, আওয়ামী লীগকে ফেসিস্ট বা আওয়ামী লীগকে বিভিন্ন কিছু বলার চেষ্টা করছেন, শেখ হাসিনাকে দোষারোপ করার চেষ্টা করছেন। আপনি দেখাইতে পারবেন যে গত 15-16টি বছর আওয়ামী লীগ বা শেখ হাসিনা কাউকে ছাড়া কখনো নির্বাচন করতে চেয়েছে? 2014 সালে আপনাদেরকে আহ্বান করেছে বারবার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে নাশকতার পথ বেছে নিয়েছে, আগুন সন্ত্রাস করেছে। এখানে আওয়ামী লীগের কি আছে ভাই? দল হিসেবে বিএনপির স্বাধীনতা আছে, দল হিসেবে এটা বিএনপির সিদ্ধান্ত নির্বাচনে যাবে কি যাবে না, জামাতের সিদ্ধান্ত যাবে কি যাবে না, কিন্তু আগুন সন্ত্রাস করার সিদ্ধান্ত তারা নিতে পারে না। আপনারা 2014 সালে কি করলেন? নির্বাচনে না গিয়ে বিএনপি জামাত আগুন সন্ত্রাস করেছে। আওয়ামী লীগ কিন্তু তাদেরকে আহ্বান করেছে, আওয়ামী লীগ গণতন্ত্রের চর্চা করেছে। তারপরে 2018 সালের নির্বাচনে আপনারা গিয়েছেন, জনগণ আপনাদেরকে ভোট দেয় না, ভোটে আপনারা সেই রকম ভাবে ভোট না দেওয়ার কারণে ভোটে ইরেগুলারিটিস হয়েছে।
আপনারা যখন মাঠে থাকবেন না তখন প্রতিপক্ষ সুযোগ সুবিধা নিবে, বাট আপনারা তো নির্বাচনে অংশগ্রহণ করেছেন। 2024 সালে আবার একই কাজ করেছেন, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। তো 2024 সালে তো আপনাদেরকে বারবার আহ্বান করা হয়েছে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, আপনাদেরকে আহ্বান জানানো হয়েছে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। সেই দোষ আপনার নির্বাচনে অংশগ্রহণ না করে তার একটি রাজনৈতিক দলের উপরে দিতে পারেন না। কিন্তু এখন আপনারা কি করছেন? এখন আপনারা একটি রাজনৈতিক দলকে, তার অঙ্গ সংগঠনগুলোকে, সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করেছেন এবং তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছেন না, এবং তাদেরকে, তাদের নেতাকর্মীদেরকে গণহারে গ্রেপ্তার করে জেলে নিচ্ছেন, মব সন্ত্রাসের মাধ্যমে তাদেরকে লাঞ্ছিত করছেন, পিটাচ্ছেন, রক্তাক্ত করছেন, হত্যা করছেন। তাহলে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ফ্যাসিজমকে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর বাংলাদেশে এরকম ধরনের কোন অবস্থা সৃষ্টি হয়েছে যে রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে দেখলেই মপ করে তাদেরকে পিটানো হচ্ছে, তাদের ব্যবসা বাণিজ্য নষ্ট করা হচ্ছে? ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী আজকে পরীক্ষার হলে পরীক্ষা দিতে যেতে পারছে না, ক্লাস করতে পারছে না, তাদের শিক্ষা জীবন ব্যাহত হয়েছে। এরকম ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে কখনো হয় নাই। এই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ঘটনা হয়েছে। সো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম ফ্যাসিস্ট যদি হয়ে থাকে তাহলে ইউনূস, আলী রিয়াজ, ওরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম ফ্যাসিস্ট। তো এই জন্য আমি বক্তব্য শুরুতে বলেছি যে চালুনের শতডোলা, চালুন সুইকে বলে তোর ডট ডট ডট। তো বাংলাদেশে এর বিচার হবে ইনশাল্লাহ, এই দেশের মানুষ এর বিচার করবে ইনশাল্লাহ। রাজনৈতিক সরকার তার ম্যানিফেস্টোতে যে বিষয়গুলো ছিল তার বাইরেও যদি কোনো নতুন বিষয় চলে আসে খুব গুরুত্বপূর্ণ সাংবিধানিক, তখন সেই নির্বাচিত সরকার গণভোট, এটার টার্মটা হচ্ছে রেফারেন্ডাম, রিফেরি আন্ডান, ঠিক আছে, নতুন করে যেটা তাদের দলীয় ম্যানিফেস্টোতে ছিল না সেটার জন্য একটা ম্যান্ডেট পাওয়ার জন্য আবার জনগণের কাছে যাওয়া নতুন। হ্যাঁ, কিন্তু সেটা একটা বৈধ নির্বাচিত সরকার, অর্থাৎ তার ইলেকটোরাল ম্যানিফেস্টোতে যেগুলো আছে তার বাইরে কোনো কিছু করতে হলে, ঠিক আছে। তো আমরা প্রথমেই বলেছিলাম যে বর্তমান সরকার কিন্তু কোনো নির্বাচিত সরকার না, যার কোনো ম্যানিফেস্টো নিয়ে সে আসে নাই। হ্যাঁ, তো তাহলে এই বিষয়টা কিন্তু অপ্রাসঙ্গিক। গণভোট হয়েছিল, হ্যাঁ না ভোট, আমরা সকলে জানি বাংলাদেশের ইতিহাসে একটা আপনার ফরমান জারি করে হয়েছিল। সেটা আপনার একটা কেস হয়েছিল মুন সিনেমা হল ভার্সেস ইটালিয়ান মার্বেল। তো সেখানে এটা মুন সিনেমা হলটা নিয়ে এখানে কে মালিকানা পাবে সেটা নিয়ে একটা দ্বন্দ্ব ছিল। এই মামলাটা যখন আদালতে যায় তখন বিবাদী পক্ষ বলেছিল এটা তো একটা আপনার ফরমান করে এইটা একটা লিস্টেড ভেস্টেড প্রপার্টি লিস্টে চলে গেছে। ওই ফরমান জারি যিনি করেছিলেন ওই ফরমানটা যদি চ্যালেঞ্জ না করা হয় তাহলে এটা মানে বিবেচনা করা বা এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই বিষয়টা দেখা সম্ভব না। হ্যাঁ, তখন ওই অ্যামেন্ডমেন্টটাই যেটা হয়েছিল, এই যে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আপনার এই ফরমান জারি করে গণভোটের প্রক্রিয়া সৃষ্টি করা হয়েছিল, সেটাই চ্যালেঞ্জ হয়েছিল। ইস্যুটা কিন্তু টোটালি অন্য ছিল। হ্যাঁ, কিন্তু সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশন বলল যে এই ফরমান জারি করাটি অবৈধ ছিল এবং এই ফরমানের মাধ্যমে যা যা হয়েছে সবই অবৈধ, তার ফলে গণভোটের বিধান আমাদের সংবিধানে নেই। এবং গণভোটটা যখন হয়েছিল সেই সরকারই কিন্তু কোনো একটা রাজনৈতিক ভাবে একটা নির্বাচন করে সেই সরকারটা তৎকালীন ক্ষমতায় ছিল না। তাদের এমনটা ছিল না যে তাদের একটা ম্যানিফেস্টো ছিল এবং ম্যানিফেস্টোর বাইরে তারা অন্য কিছু করতে যাচ্ছে। তো এই গণভোটটার যে জুরিসপ্রুডেন্সটাই হচ্ছে যে একটা বৈধ রাজনৈতিক সরকার, যেটা ইলেক্টেড সরকার, তাদের যেই ম্যানিফেস্টো নিয়ে আসবে ম্যানিফেস্টোর বাইরে যদি তাদের কোনো কিছু করতে হয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটার জন্য গণভোটে যেতে পারে। এই বিদ্যমান পরিস্থিতি অনুপস্থিত। 2 নম্বর যেটা অনুপস্থিত, এটা সংবিধান থেকে উড়িয়ে দেওয়া হয়েছে। ওকে, তো এটা সংবিধানে নেই।
3 নম্বর বিষয় হচ্ছে যে গণভোট তো একটা ম্যান্ডেট নেয় একটা সরকার, তাই না? একদম। এখানে একটা অর্ডিন্যান্স করা হয়েছে, অধ্যাদেশ করা হয়েছে, আপনি দেখেছেন কিনা জানি না। এই অধ্যাদেশ কিন্তু বর্তমান সরকার বা বর্তমান সরকার কিন্তু কোনো ম্যান্ডেট নিচ্ছে না, না, এবং ভবিষ্যৎ সরকার কারা হবে আমরা জানি না, রাইট? সেটাই তো। গণভোটটার ম্যান্ডেটটা কে নিচ্ছে লিগালি, আইনের চোখে? এখানে বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলো যারা পার্লামেন্টে যাবে তারা জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য বাধ্য থাকিবে। তো বলেই দেওয়া হচ্ছে। রাজনৈতিক দল তো পার্লামেন্টে যায় না, ব্যক্তি যায়, রাইট? একদম। আইনি প্রক্রিয়া, এটা হাস্যকর, ঠিক আছে? তো ব্যক্তিরা যায়, তো যারা রাজনৈতিক দল থেকে ইলেক্টেড হবেন না তারা যেতে পারবে না তো তারা। এবং এই যেটা বললাম, রেফারেন্ডাম হচ্ছে একটা ম্যান্ডেট ফর আ গভর্নমেন্ট, নট ফর পার্লামেন্ট। পার্লামেন্টকে আপনি কোনোভাবেই তার হাত পা বেঁধে রাখতে পারবেন না। ভবিষ্যৎ পার্লামেন্ট কি করবে না করবে তারা স্বাধীন। এটা হচ্ছে পার্লামেন্টারি গণতন্ত্রের একটা মুখ্য বিষয়। সো এখানে হাত পা বেঁধে দেওয়ার পায়তারা করা হচ্ছে রাজনৈতিক দলের প্রার্থীরা যারা পার্লামেন্টে যাবে। অ্যাসিউমিং তারা যদি এটা ভায়োলেট করে তাহলে কি হলো? হোয়াট ইজ দ্য কনসিকোয়েন্স? আপনি তো যারা ইলেক্টেড হন নাই এখনো তাদেরকে তো বাইন্ড করতে পারবেন না, না, তাই না? সো গণভোটটা রাজনৈতিক দলের সঙ্গে যদি একটা আপনার এটা তো কোনো এনফোর্সিবিলিটি নেই, নান হোয়াটসোএভার। এটা হচ্ছে একটা নালিটি, শূন্যর উপরে শূন্য। এটা কোনো আপনার বাইন্ডিং আইনে যেটা আমরা বলি বাইন্ডিং ফোর্স, ইট ইজ টোটালি অ্যাবসেন্ট। ওকে, কারণ এই ম্যান্ডেটটা এটা কি ইউনূস সরকার নিচ্ছে না? ইউনূস সরকার তো আউটগোয়িং সরকার, একেবারে। এবং ইউনূস সরকার তো নিতে পারেও না। সে ইউনূস সরকার তো আপনার কোনো গণভোট করারই তার এখতিয়ার নেই, বিকজ তার কোনো রাজনৈতিক ম্যানিফেস্টো দিয়ে ইলেকশন করে সে আসে নাই। এটা তার ম্যানিফেস্টোর বাইরের কোনো বিষয় না। ওকে, এটা হলো এক। কিন্তু ইউনূস সাহেব আবার বলেও দিচ্ছে যে গণভোট হবে এবং আপনারা হ্যাঁ বলবেন, হ্যাঁ ভোট দেবেন। হ্যাঁ, তো এটা যে মোটিভেটেড এটা তো বোঝাই যাচ্ছে, তাই না? 4 নম্বর যেটা হচ্ছে যে গণভোটের যেই অধ্যাদেশটা আমি দেখেছি সেখানে 4টা প্রশ্ন আছে, এবং এই 4টা প্রশ্ন হচ্ছে প্রেডিকেটেড আপন 30টা ইস্যু। এই 30টা ইস্যু কিন্তু ব্যালট পেপারের সঙ্গে থাকছে না, না, রাইট? তো এই 30টি ইস্যু যদি ব্যালট পেপারের সঙ্গে না থাকে, এই ইস্যুগুলো কি মানুষ কেমন করে জানবে, ভোটার কেমন করে জানবে? আমাদের কিন্তু আক্ষরিক জ্ঞান বা আমাদের সিগনেচার দিতে হয়তো আমরা বলতে পারি যে আমাদের একটা আমরা ফিগার দেই, কিন্তু সেটা সঠিক না। সই করতে পারা মানে কিন্তু মানুষ যে পড়তে পারে তা না। হ্যাঁ, তো 30টি ইস্যু পড়ে ওটার উপরে একটা ইন্টেলিজেন্ট হ্যাঁ না মতামত দেওয়া অসম্ভব, কারণ আপনি কোনোটার সঙ্গে এগ্রি করতেও পারেন, কোনোটার সঙ্গে নাও agree করতে পারেন। ওকে, সো এখানে এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বর হচ্ছে যেই জুলাই সনদের যে বিষয়টা, এটা তারা চেষ্টা করছে সংবিধানের উপরে একটা স্থান দেয়া, এবং এটা করেছে একটা অবৈধ কমিটি, যে কমিটি সংবিধান অ্যামেন্ড করার পায়তারা করেছেন। সংবিধান অ্যামেন্ড করতে পারে এই ক্ষমতা কোনো সরকারকে দেয়া হয়নি। ওকে, তো সরকারের একটা সাব কমিটি, সংবিধান সংস্কার কমিটি,
সরকার যদি বা ইউনিভার্সিটিটা করতে পারে ওটা অবৈধ, এবং এই সরকারের নেতৃত্বে যদি আরেকটা কোনো সাব কমিটি থাকে সেটাও অবৈধ, তাদেরও যদি কোনো সাব কমিটি থাকে সেটাও অবৈধ। সেটা অবৈধ। হ্যাঁ, বিকজ এটা বিসমিল্লাহ থেকেই এটা কোনো অবৈধ। অবৈধ, কারণ কোনো সরকার সংবিধান অ্যামেন্ড করতে পারে না। এই ক্ষমতা দেয়া হয়েছে কেবলমাত্র সংসদকে, এবং 2/3 মেজরিটি নিয়ে। কোন সরকারকে এই ক্ষমতা দেওয়া হয়নি, অনির্বাচিত সরকারের তো প্রশ্নই আসে না। ওকে, সো তারা যে এই কমিটি করে সংবিধানকে হাত দিচ্ছে, সংবিধানকে ধরছে, এই প্রক্রিয়াতে তারা যাচ্ছে, দ্য হোল প্রসেস, এটা আমি বলে এসেছি আজকে 1.5 বছর ধরে বলে আসছি, যখন থেকে শুরু হয়েছে, এই 0+0+0 is 0। একেবারে জিরো। হ্যাঁ, এটাকে আমরা আইনের ভাষায় বলি তারা কোরাম নন জুডিস, তাদের কোনো এখতিয়ার নাই এই কাজটা করার। এবং আরো যেটা মজার বিষয় যেটা তারা করতে চাচ্ছে, যে সংবিধান 2/3 মেজরিটি দিয়ে পার্লামেন্ট অ্যামেন্ড করতে পারে, এটা স্বীকৃত, কিন্তু সংবিধানের মৌলিক যে কাঠামো, যে স্তম্ভের উপরে সংবিধানটা আপনার কার্যকর হচ্ছে, সেই মৌলিক কাঠামোর গায়ে হাত দেওয়া যাবে না। অর্থাৎ আপনি সংবিধান আরো সুন্দর করার নামে, সংবিধান সংস্কার করার নামে আপনি যদি কুড়ুল মারেন মৌলিক ভিত্তির উপরে, তাহলে পুরো সংবিধানটা ধসে পড়বে, এই সংবিধান বলে কিছু থাকবে না। এই মৌলিক কাঠামো, মনে করেন গণতন্ত্র, এই মৌলিক কাঠামো হচ্ছে আপনার মৌলিক অধিকার, রুল অফ ল, সেকুলারিজম, হ্যাঁ, আমাদের এই যে 3টা ইন্ডিপেন্ডেন্স অফ দ্য 3টি অর্গান, সকলের কাজ ভাগ করা আছে। সো এখানে আমরা দেখছি যে ইউনূস সরকার পার্লামেন্টের ক্ষমতা ইউজ আপ করার চেষ্টা করছে, যেটা একেবারে অবৈধ, মৌলিক কাঠামোর বাইরে। এবং এই জুলাই সনদে তারা সেকুলার শব্দটা বাদ দিয়ে দিয়েছে। ওকে, এবং তারা বলার চেষ্টা করছে যে এই জুলাই সনদটা হবে আমাদের রিসেট, অর্থাৎ আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের মৌলিক কাঠামোর উপরে এটার একটা অবস্থান দিতে যাচ্ছে। ইম্পসিবল, অ্যাবসলিউটলি আটারলি ইম্পসিবল, সম্ভব না। ওকে, সো আরেকটা মজার বিষয় হচ্ছে এইখানে এই অধ্যাদেশে বলা হচ্ছে নারীর ক্ষমতার কথা, সেটা একটা প্রহসন, কারণ বিভিন্ন সংস্কার, সংবিধান সংস্কার বাদে বিভিন্ন সংস্কার তো করার হতে পারত, এবং নারী বিষয়ের যে সংস্কার কমিটি করা হয়েছিল, যেটা ডক্টর ইউনূস নিজেই করেছেন, তাদেরকে অপমান করে, তাদেরকে লাঞ্ছিত যেগুলো করা হলো, সেখানে ডক্টর ইউনূস একদম নিশ্চয়ই, এবং উনি তাদের পক্ষে দাঁড়ালেন না, অর্থাৎ মৌলবাদ, জঙ্গিবাদ, জিহাদিদের পক্ষে ইউনূস দাঁড়ালো। এবং এতগুলো যে আপনার নারী নির্যাতন হচ্ছে, রেপ হচ্ছে, আমাদের যারা ফুটবলার তাদের ফুটবল বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, মরাল পুলিশিং শুরু হয়ে গেছে, যারা সাংস্কৃতিক কর্মী তাদের উপরে বন্ধ করে দেওয়া হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, তৌহিদি জনতার আমদানি হয়ে গেছে দেশে। তৌহিদি জনতা তো একটা জঙ্গি সংগঠন, একেবারে এটা জঙ্গিবাদ। ডক্টর ইউনূস সেটাকে সাপোর্ট করছে, নারীদেরকে করছে না। অর্থাৎ আপনি যদি দেখেন আজকে 50% জনগোষ্ঠী, তার উপরে আপনার মাইনরিটি গ্রুপ, বিভিন্ন হিন্দু, আহমদিয়া, বাউল যারা আছে, সুফি, 200-র উপরে সুফি মাজার শ্রাইন গুলা ভেঙে দেওয়া হয়েছে, গির্জা, খ্রিস্টান, বৌদ্ধিস্টের উপরে যদি আপনি এগুলো সব ধরেন, তারপরে শিক্ষক শিক্ষিকা যারা প্রোগ্রেসিভ, যারা সেকুলার, বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, স্কুল থেকে তাদেরকে অপমান করে, লাঞ্ছিত করে, বাধ্য করে যাদেরকে সরিয়ে দেওয়া হলো। এবং আপনাদের জগতে, সাংবাদিক জগতেই তো বোধহয় 200-র উপরে
আপনার সাংবাদিকরা জেলে, এবং কেস হয়েছে কত মানুষের বিরুদ্ধে, 700 উপরের আইনজীবীদের এগেনস্টে ভুয়া মিথ্যা মামলা, ঠিক আছে, যারা এগুলো চ্যালেঞ্জ করতে পারে, এবং 400 পুলিশ স্টেশন একসঙ্গে পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এগুলো যদি আমরা সব ধরে জনগোষ্ঠী এবং 45-40% ভোটার যাদের ভোট তার কোনো মার্কা নাই, তাহলে তো আমরা মেজরিটি। অবশ্যই এই গুটি কয়েকটা জঙ্গি জিহাদি যারা বাইরে ছিল এবং জেলের ভিতরে যারা জঙ্গি জিহাদি ছিল এবং রেপিস্ট ছিল, তাদেরকে ছেড়ে দিয়েছে ডক্টর ইউনূস, ইন্ডেমনিটি দিয়েছে, এবং গত কদিন আগে তো তাদের একজনকে লোক দেখানো গ্রেফতার করলেও সেই ছেলেটি মান সম্মান চলে গেছে সেটা অনুভব করে নতুন করে রাষ্ট্রকে, সরকারকে, আমাদের সবাইকে মনে করিয়ে দিয়েছে ইউনূস প্রশাসন যে জুলাইয়ের মানে তারা যোদ্ধা বলে, আমরা বলি জঙ্গি, এদের কিছু বলা যাবে না, কিছু করা যাবে না। ওয়াই? এটা তো রুল অফ ল হলো না, বলো না তো, এটা তো রুল অফ ল হলো না। এখানে যে মব কালচার যেটা বলা হয়, আমি তো বলি এটা মব না, এটা হচ্ছে সরকার স্বীকৃত মব আনলিশ করা হচ্ছে। এবং এই সরকার, আমি তাদেরকে বলতে শুনেছি যে এটা একটা রেভলিউশন, অ্যাবসলিউটলি আটারলি রাবিশ এন্ড ননসেন্স। কেন? কারণ জাতিসংঘে যখন 24-এ ইউনূস গিয়েছিলেন এবং ক্লিন্টন ইনস্টিটিউটে যখন উনি বলছিলেন, নিজেই স্বীকার করেছেন এটা স্বতঃস্ফূর্ত ছিল না, এটা মেটিকুলাসলি ডিজাইনড, এবং মাস্টার মাইন্ড ওনার পাশেই ছিল, এবং উনি তাকে ইন্ট্রোডিউস করিয়ে দেন মাস্টার মাইন্ড হিসাবে, এবং তাকে পরে তিনি ওনার ক্যাবিনেটে রাখেন, ওনার সরকারে তাকে নিয়ে নেন। এবং উনি যে দেয়ারফর এই মেটিকুলাস ডিজাইনের সঙ্গে তার যে একটা হ্যান্ড এন্ড গ্লাভ সম্পর্ক আছে, এটা তো উনি নিজেই স্বীকার করেছেন। এটা তো নতুন কোনো এভিডেন্স লাগে না এটা বের করতে, হ্যাঁ, বিকজ উনি বলছেন তারা হচ্ছে ওনার বস, ওনার এমপ্লয়ার, এবং তাদের চাকরি করছেন উনি, উনি হচ্ছে তাদের এমপ্লয়ি। তো সেই জন্য তাদের স্বার্থটা উনি দেখছেন, দেশের স্বার্থ না, আইনের শাসন বা রুল অফ লর স্বার্থ না। তাহলে আমরা ফিরে আসি এই গণভোটের বিষয়টা, যে এই গণভোটটা একটা বৈধ সরকার করতে পারে, যারা ইলেক্টেড সরকার, যাদের পার্টি ম্যানিফেস্টোতে 1, 2, 3, 4 করে অনেকগুলো ইস্যু ছিল। গণভোটের ইস্যু যদি না থেকে থাকে, যদি কোনো একটা নতুন ইস্যুর সম্মুখীন হয়, যে বৈধ সরকার জনগণকে সেবা দিচ্ছে, তখন তারা যদি মনে করে নতুন একটা ইস্যুর জন্য তাদের একটা জনগণের ম্যান্ডেট লাগবে, তখনই গণভোট সম্ভব। এখন বর্তমান সরকারের বৈধতা আমরা দেখি। এখানে আমি একদম আমি কিন্তু প্রথম প্রশ্ন করেছিলাম বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে 106 অনুচ্ছেদে যে একটা ওপিনিয়ন সুপ্রিম কোর্ট দিয়েছে, সেটা কি কেউ দেখেছে? আজ পর্যন্ত কেউ দেখেনি। প্রত্যেকটা জাজ অ্যাপিলেট ডিভিশনে তাদের যে সিগনেচার ছিল, ওয়ের ইজ দ্যাট? এবং বিগত অ্যাটর্নি জেনারেল যিনি রিজাইন করেছেন, উনি ওটা ইনিশিয়েট করেছেন, এবং আরো দেখবেন উনি ছিল সবচেয়ে প্রথম যিনি সরকার গঠন করার আগেই উনি ওথ নিলেন অ্যাটর্নি জেনারেল হওয়ার। হু অ্যাপয়েন্টেড হিম? জঙ্গিরা। এবং উনি এখন ইলেকশন করছেন ঝিনাইদহ থেকে। ওকে, সো এই ওপিনিয়নটা উনি নিয়েছেন, এবং তার 48 ঘন্টা না যেতেই এই সরকার আসার আগেই এই মব দিয়ে, সরকার না আসলেও যারা আইন বিষয়ক উপদেষ্টা বলেন বা অ্যাটর্নি জেনারেল বলেন, তাদের যে একটা সম্পৃক্ত ছিল এই যারা জুলাই জঙ্গি, তাদের সাথে, এটা কিন্তু প্রতীয়মান, দৃশ্যমান এবং প্রমাণিত। হ্যাঁ, এবং তারা তখন বাধ্য করলেন অ্যাপিলেট ডিভিশনের সব জাজদেরকে পদত্যাগ করার জন্য। হ্যাঁ, এই ওপিনিয়নটা 106 যে ওপিনিয়নটা, এটা ওয়াজ প্রেডিকেটেড আপন একটা পদত্যাগ পত্র, কারেক্ট?
এই পদত্যাগ পত্র এবং ওটা যখন রেফারেন্স দেওয়া হয়েছে, রেফারেন্সে বলা আছে এই পদত্যাগ দেওয়ার ফলে একটা শূন্যতা ঘটেছে। এখন কি করণীয়? একটা ইন্টারিম সরকার করা যায় কিনা? তো ওই পদত্যাগ পত্র আমরা এখন জানি যে ইটস ননেস্ট, এই পদত্যাগ পত্র নেই। আমাদের HPM কোনো পদত্যাগ পত্র সই করে সেটা প্রেসিডেন্টের কাছে দেন নাই। সো ইন দ্য অ্যাবসেন্স অফ আ পদত্যাগ পত্র, যেটার ভিত্তিতে 106 অনুচ্ছেদের ওপিনিয়ন দেওয়া হয়েছে, তাহলে কি অ্যাটর্নি জেনারেল এই রেফারেন্সটা যখন শুনানি করলেন, was that a fraud upon the constitution, fraud upon the people, fraud before the appellate division? কারণ একটা রাষ্ট্রের সর্বোচ্চ যিনি লিগ্যাল অফিস বেয়ারার, তিনি যখন বলছেন যে এটার ভিত্তিতে একটা পদত্যাগের পত্র, where is that resignation letter? কোথায় সেটা? পুরোটাই তো তাহলে আবার চিটিং, অ্যাবসলিউটলি, এবং এটা ক্রাইম, অ্যাবসলিউট প্রতারণা, ফ্রড। এটা চিটিং তো বটেই, ফ্রড upon the people, fraud upon the constitution. সো এত বড় আমি একটু অর্বাচীনের মতো একটা প্রশ্ন করতে চাই। আসলে অনেক সময় মনের মধ্যে অনেক অর্বাচীন প্রশ্ন আসে আমরা যারা আম জনতা, সেটি হচ্ছে এই যে প্রতারণা, এই যে ক্রাইমটা করলো, তাহলে তার বিরুদ্ধেও তো মামলা হতে পারে। অফকোর্স, আমি সেখানে এটার সঙ্গে আমি লিঙ্ক করছি কেন এই গণভোট। ওকে, সো এই ক্রাইম গুলো যাতে কখনো কেউ প্রশ্ন তুলতে না পারে, সেই জন্যই এই গণভোটের পায়তারা হচ্ছে, কারণ তারা জানে তারা ক্রাইম করেছে, সিরিয়াস ক্রাইম। আপনার এটা রাষ্ট্রদ্রোহী সামিল তো বটেই। ওকে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, assuming which is untrue but for the sake of argument যদি আমরা বলি, ঠিক আছে 106 ভিত্তিতে কোনো প্রতারণা হয়নি, তারা 106 ওপিনিয়ন ভিত্তিতেই তারা ইন্টারিম সরকার আসলো। ওকে, এখন 106 কি বলেছে, কি দায়িত্ব দিয়েছে ইন্টারিম সরকারকে? ডে টু ডে ফাংশন, দৈনন্দিন যেই কাজ, ইলেকশন করা তো কোনো দৈনন্দিন কাজ না, আর গণভোট তো একেবারেই কোনো দৈনন্দিন কাজ না। তো এই ইলেকশন কন্ডাক্ট করার বা গণভোট করার 106 অনুচ্ছেদের ভিত্তিতে তারা যদি এসেও থাকে, where is that power mandate? It's missing. In the meantime, High Court Division এবং Appellate Division আপনার কেয়ারটেকার সরকার পুনরুদ্ধার হয়েছে। সো সংবিধানে স্বীকৃত একমাত্র সরকার যে আপনার নির্বাচন করতে পারে, এবং সে নির্বাচন আমার আশা ভরসা এবং আমার সরল বিশ্বাস করবে একটা ইনক্লুসিভ ইলেকশন, সেটা কেবলমাত্র একটা কেয়ারটেকার গভর্নমেন্ট। এখানে কিছু জামাতপন্থী আইনজীবী বলার চেষ্টা করেছেন, এই অ্যাপেলেট ডিভিশন থেকে রায়টা হওয়ার সাথে সাথে দৌড়ে এসে মিডিয়ার সামনে, ও না না না, এটা পুনরুদ্ধার করেছেন কিন্তু এই টার্মে না, এটা পরের টার্মে গিয়ে হবে। হোয়াট রাবিশ, হোয়াট ননসেন্স। এইটা যদি পুনরুদ্ধার হয়, ইট উইল বি ইফেক্টিভ ইমিডিয়েটলি ফর দ্য পারপাস অফ ইলেকশন। ডে টু ডে ফাংশনের জন্য যদি নাও হয়, কিন্তু ইলেকশনের জন্য ডেফিনেটলি ইট ইজ এফেক্টিভ ইমিডিয়েটলি। হ্যাঁ, এবং এই আপনার অ্যাপেলেট ডিভিশন যদি বলে থাকে যে এটা ভবিষ্যৎ গিয়ে এফেক্টিভ হবে, এখন থেকে না, তাহলে আমাকে প্লিজ বোঝান, মিস্টার জাস্টিস খায়রুল হক যে রায়টা দিয়েছিলেন, যে দোষীটাকে দোষী করা হচ্ছে, তাহলে ইমিডিয়েট পাস্ট অ্যাপেলেট ডিভিশন যখন কেয়ারটেকার পুনরুদ্ধার করলেন, তারাও কি একই দোষী হবেন না? কারণ খায়রুল হক সাহেব কি বলেছিলেন যে কেয়ারটেকার বাতিল করে দিলেন, কিন্তু এখন না, 2টা টার্ম পরে এফেক্টিভ হবে। এটা অনেকে মনে করেন গোজামিল। ওকে, একইভাবে যদি যেহেতু এই অ্যাপেলেট ডিভিশন উইথ দ্য ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস পুনরুদ্ধার করলো, তাহলে এটাও এফেক্টিভ হবে হেন্সফোর্থ, এখন থেকে।
হ্যাঁ, 2 টার্ম পরে বা 1 টার্ম পরে করলে তাহলে খায়রুল হক সাহেব আর এই চিফ জাস্টিসের ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিসের সঙ্গে ডিফারেন্স কি থাকলো? আমার মনে হয় সেটা ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস মিসেস জাস্টিস রিফা মহোদয় করেন নাই। কারণ এখন যে একটা সেক্রেটারিয়েট হয়েছে, ওনাকে ক্রেডিট দিতে হয় যে একটা ইন্ডিপেন্ডেন্ট সেপারেট সুপ্রিম কোর্টের সেক্রেটারিয়েট হয়েছে, ওখান থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যখন জামাতের আইনজীবীরা, আমি নাম বলতে চাচ্ছি না, যারা এই সমস্ত ভ্রান্ত কথা বলছিল, ওইটা আমার পড়ার সুযোগ হয়েছে। ওখানে আমি কিচ্ছু দেখিনি যে এটা এখন থেকে কার্যকর হবে না একটা ইলেকশনের পরে। That's totally, utterly absent এই প্রেস বিজ্ঞপ্তিতে, অর্থাৎ এটা এখন থেকে কার্যকর হবে। So at best যদি HMA এর পদত্যাগ পত্র থেকেও থাকে, যেটা আমরা দেখছি, আমরা জানি ফ্যাকচুয়ালি এটা বিশাল বড় একটা, এটা বেশিরভাগ মানুষই বলছে নেই, কারণ এটা ইউনুস সরকার দেখাতে পারছে না, অ্যাটর্নি জেনারেল, বিগত অ্যাটর্নি জেনারেল দেখাতে পারেনি। তারপরেও যদি 106 আন্ডারে তারা ওট নিয়ে থাকে ডে টু ডে দৈনন্দিন কাজের জন্য, ইলেকশন বা রেফারেন্ডাম না, ইলেকশন করতে হলে আমাদের একটা কেয়ারটেকার সরকার চলে এসেছে, পুনর্জীবিত হয়েছে, কারা করবে? ওকে, আর রেফারেন্ডামে যে কথাটা বললাম, আমরা যদি স্টেপ বাই স্টেপ দেখি, এটা তো দৈনন্দিন কাজের ভিতরেই পড়ে না। এবং এই রেফারেন্ডাম রেফার ব্যাক টু দ্য পিপল। যখন একটা রাজনৈতিক সরকার তার ম্যানিফেস্টোর বাইরে যদি কোনো কিছু করতে হয় বা করতে চায়, তখন তারা সরকার জনগণের থেকে নতুন একটা ম্যান্ডেট নেয়, সেটা এই সরকারের কাজ না। আর সংবিধান ধরা বা সংবিধানের উপরে কিছু দেওয়া, এটা রাষ্ট্রদ্রোহী সবিন, এগুলো হচ্ছে সব ডেথ পেনাল্টি। ঠিক আছে, এখন আসেন কেন করছে তারা এটা, এই পাইকারাটা কেন করছে? এবং রেফারেন্ডাম যেটা বললাম, এই রেফারেন্ডামে কিন্তু এটা ভবিষ্যৎ পার্লামেন্টে যারা আপনার মেম্বার যাবে, তাদের হাত পা বাঁধার চেষ্টা করছে দলীয় মেম্বার। হ্যাঁ, কিন্তু এটা আপনার করা সম্ভব না, এটা নট বাইন্ডিং, ইট ইজ নট এনফোর্সেবল। কারণ ভবিষ্যৎ পার্লামেন্ট কি করবে কি করবে না, তারা স্বাধীন। রেফারেন্ডাম বা গণভোট হয় একটা সরকারের জন্য, একটা সরকার ম্যান্ডেট নেয়, পার্লামেন্ট ম্যান্ডেট নেয় না। তো এই বর্তমান সরকার তো কোনো ম্যান্ডেট নিচ্ছে না, আর ভবিষ্যৎ সরকার তো অনুপস্থিত। তো ভবিষ্যৎ সরকার কিভাবে কোনো ম্যান্ডেট নেবে? এবং এখানে ক্লিয়ারলি বলছে যে এটা দলীয় মেম্বাররা এই জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য থাকিবেন। বিএস, কিভাবে আপনি বাধ্য করবেন? মানে এর মধ্যে আরো একটা বড় চক্রান্ত আছে, অনেক বড়। ওইটাতে আসছি, বড় চক্রান্তটা। এই জুলাই সনদে আপনি দেখবেন খুব মেটিকুলাস ভাবে প্রেসিডেন্টের সাথে প্রাইম মিনিস্টারের ক্ষমতার ভারসাম্য করে কোন এক বিশেষ ব্যক্তির জন্য সুন্দরভাবে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানো হচ্ছে, রাইট? এখন মেজরিটি পিপল, বিভিন্ন টক শো শুনছি, বিভিন্ন যেগুলো দেখছি, মানুষ পান্টার্স বেট দিচ্ছে বিএনপি ক্ষমতায় আসবে না, জামাত ক্ষমতায় আসবে, কে সরকার গঠন করবে। আমার কাছে পুরো জিনিসটাই অপ্রাসঙ্গিক। কারণ একটা আমার যেটা হতে যাচ্ছে, আমার মনে হয় একটা জাতীয় সরকারের দিকে যাবে মিলেমিশে। এবং প্রেসিডেন্ট কে হবে? ডক্টর ইউনূস। সেই আসছে, যেই জিতবে, ডাজন্ট ম্যাটার কোন দল জিতে, হি উইন্স। এবং এই প্রেসিডেন্টের পদে ওনার যাওয়া মানে 3টা বিষয় উনি নিশ্চিত করতে পারবেন, ওনার এক্সিট রুট। 1 নম্বর হচ্ছে ওনার বিরুদ্ধে এই যে বললাম কোনো মামলা মোকদ্দমা হবে না, বিকজ প্রেসিডেন্ট এনজয়স ইমিউনিটি ফ্রম প্রসিকিউশন। এবং একটা তো রাষ্ট্রদ্রোহী এবং আপনার প্রতারণা, সংবিধানের সাথে জনগণের সাথে পদত্যাগ পত্র যে নেই সেটা ওনারা সকলে জানে। তারপরেও তারা ফ্রড আপন দ্য কনস্টিটিউশন হয়েছে। সেগুলো ছাড়াও ট্যাক্স ইভেশনের বিষয় আছে, মানি লন্ডারিং এর বিষয় আছে।
আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, যে ক্ষমতায় বসে উনি নিজেকে নিজে একটা মানব পাচারের ওই ম্যান পাওয়ারের লাইসেন্স নিয়েছে। হ্যাঁ, আপনার ডিজিটাল ওয়ালেট থেকে শুরু করে অনেক কিছুই উনি 26টা। নিয়েছেন। হ্যাঁ, মানে নিজেকে নিজে দিচ্ছে। এবং এই যে আপনার এই যে আমাদের জুলাই যে নিহত হলো, যার বাসায় উনি গিয়েছিলেন, হ্যাঁ, তার জন্য উনি একটা ট্রাস্ট তৈরি করেছেন, এবং এই ট্রাস্টে দেশে বিদেশ থেকে অনেক ফান্ড আসছে। এটা কিন্তু রাষ্ট্রীয় কোনো ট্রাস্ট না, এটা একটা ব্যক্তি ভিত্তিক ট্রাস্ট, যেটাতে উনি হচ্ছে ওটার ইফ আই এম নট মিস্টেকেন চেয়ারপারসন, ওটার হর্তাকর্তা উনি। সো এই ট্রাস্টটা তো সরকারি কোনো কিছু না, ইটস আ প্রাইভেট ফান্ড কালেকশন হচ্ছে এই ট্রাস্টের নামে। সো এই সব উনি ইমিউনিটি পাচ্ছেন। 2 নম্বর, উনি অ্যাজ দ্য প্রেসিডেন্ট বিকামস দ্য সুপ্রিম কমান্ডার অফ আর্ম ফোর্সেস। আর্ম ফোর্সকে উনি চালাবে, উনি ছুরি ঘুরাবে। সো যারা নির্বাচিত হয়ে আসবে তাদের এখানে আপনার তেমন কোনো ক্ষমতা থাকবে না। এবং 3 নম্বর হচ্ছে এই প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ভারসাম্যের জন্য উনি আস্তে আস্তে ক্ষমতা আরো নেবে বাড়াবে। ওকে, এটা হচ্ছে আসল পারপাস অফ দ্য জুলাই সনদ। এবং এখানে ওই উনি রিসেট বাটন বলেছিলেন, অর্থাৎ আমাদের ইতিহাস, আমাদের অর্জন, বাঙালি জাতি যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেল এবং সকল ক্ষমতার মালিক হয়ে গেল জনগণ, সেটার অর্থই হচ্ছে আপনার দ্য উইল অফ দ্য পিপল ইজ সুপ্রিম, এবং সার্বভৌমত্ব যে জনগণের, এটাকে উনি ধূলিসাৎ করে দিয়ে বেদখল করে থাবা নিতে করতে চাচ্ছে আমার রাষ্ট্রটাকে। তো সেকুলারিজম বাদ দেওয়া মানে কিন্তু, সেকুলার মানে কিন্তু এখানে হচ্ছে ইকুয়ালিটি ফর অল, অ্যান্ড দ্য উইল অফ দ্য পিপল ইজ সুপ্রিম। হ্যাঁ, সো সবার উপরে হচ্ছে আমাদের জনগণের অভিপ্রায়, যেটা জনগণের ইচ্ছা হচ্ছে সবচেয়ে উপরে, তাই না? এবং সেটাই অভিব্যক্তি করেছে সংবিধানের মাধ্যমে। তো সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, সর্বোচ্চ আইন। তো উনি জুলাই সনদকে সংবিধানের উপরে দেওয়ার একটা পায়তারা করছে, which is absolutely impossible. সো এই গণভোট করে যেটা করতে চাচ্ছে, যেটা একেবারে অসম্ভব করা কখনই সম্ভব না, এখানে লাভ দিয়ে উনি প্রেসিডেন্ট হয়ে এই সংবিধান ফেলে দিতে চাচ্ছে। এবং এটার মূল কাঠামো, যেটা আমি বললাম কখনই পরিবর্তন করা সম্ভব না, 2/3 মেজরিটি দিয়েও করা সম্ভব না, বিকজ এটা মৌলিক কাঠামো। সেটার পরিবর্তন তো জুলাই সনদে যে কথাগুলো বলা আছে সেখানে এটা লুপ্ত না, এটা প্রতীয়মান, দৃশ্যমান। 72-এর সংবিধানের যে ভিত্তি সেকুলার কনস্টিটিউশন, সেগুলো তারা বাদ দিতে চাচ্ছে। এবং এখানে আপনার নারীদের বিষয়ে যে রিফর্ম করার কথা তারা বলছে এই অধ্যাদেশে, সেখানে নারীদের সঙ্গে কোনো কনসালটেশন তো নাই। তারা নারীদের রিফর্মের মানে মধ্যযুগে ফিরিয়ে নেওয়া, এবং অনেক হিন্দুদের উপরে যেই অত্যাচার হচ্ছে সেটা নাকি একটা ওরা ট্যাক্স চাচ্ছে কি, আপনার ওটা বোধহয় অর্গোজিটের সময় একটা জিজিয়া ট্যাক্স না কি বলে, হ্যাঁ, ওই ট্যাক্স না দিতে পারলে তাদেরকে খুন করা হচ্ছে তাদেরকে। এবং এটা ওই জঙ্গিরা করছে, ইসলামিস্ট জঙ্গিরা বাংলাদেশে করছে। সো আমাদিয়াদের উপরে নির্যাতন বেড়ে গেছে, খ্রিস্টানদের উপরে নির্যাতন বেড়ে গেছে, এবং টার্গেট হচ্ছে যারা সেকুলার প্রোগ্রেসিভ এবং উদিচি ছায়ানট, হ্যাঁ, তাদের উপরে টার্গেট হচ্ছে। এবং 2টা বৃহত্তর খবরের কাগজ, ডেইলি স্টার, প্রথম আলো, যদিও তারা ইনিশিয়ালি ওয়েলকাম করেছে ইন আ মিসগাইডেড ম্যানার, এবং ওনাদেরই যে কলিগস এবং ফ্রেন্ড, মানে অ্যাসোসিয়েটেড বলা যায়, বা মানে আমি বলতে পারি যে তারা আসলে অ্যাসোসিয়েটেডই ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিষদের সাথে। ডক্টর ইউনূসের যে ইমেজটা আছে জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে, কেউ হয়তো এই ইমেজটা উনি বিক্রি করছে একজন অ্যাজ এ শোম্যান,
ওকে, যে নোবেল লরিয়েট, সো অনেকে হয়তো সোয়েপ্ট অ্যাওয়ে উইথ দিস ইমেজ। এবং এখানে বিষয়টা যদি রোকে আমরা এভাবে দেখি যে এদের সাথে, এই জঙ্গিদের সাথে, জামাতের সাথে যারাই আঘাত করেছে তারাই কিন্তু বিলীন হয়ে গেছে। এখন আওয়ামী লীগের রাজনীতি যদি আপনি দেখেন, আওয়ামী লীগের রাজনীতিটা কিছুটা ছিল যে শত্রু মনে করেছে বিএনপিকে, প্রতিপক্ষ না, এবং বিএনপিকে শত্রু মনে করে হয়তো এমনও মনে করেছে যে জামাতের তো মাত্র 5-7% ভোট, এরা যারা এক্সট্রিমিস্ট আছে এদেরকে আমরা সাথে নেই, বিএনপির জোটটা আমরা ভাঙি। এবং 2013-তে হেফাজতে তৈরি করা হলো, তখন কিন্তু আওয়ামী লীগ সরকারই ছিল। এবং কাওমিদের উপরে যে পলিসিটা আনা হয়েছিল, প্লাস আমাদের এই 560টা যে মসজিদ করা হলো, শিক্ষানীতি যে পরিবর্তন করা হলো, সেখানে বেগম রোকেয়া নাই, মুক্তিযুদ্ধের চেতনা নাই। এটা নিয়ে আমরা একটা রিপোর্ট করেছিলাম বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল এন্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এটা পার্লামেন্টে কোট করা হয়েছিল যে এখানে ইতিহাসগুলো দেয়া হচ্ছে না। এবং আমরাও মনে করেছি যে মাদ্রাসায় আমাদের ছেলেমেয়েরা যারা পড়ছে তাদেরকে কিন্তু শিক্ষার নামে প্রতারণা করা হচ্ছে। 10 বছর 12 বছর পরে তারা যেই একটা যোগ্যতা পাচ্ছে সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এবং আমরাও মনে করি তাদের মেটেরিয়াল কন্টেন্ট অ্যান্ড সাবস্টেন্স ইমপ্রুভ করা উচিত ছিল। কিন্তু সেটা একটা কলমের খোঁচায় সাবস্টেন্স ইমপ্রুভ না করে তাদেরকে সরাসরি ইউনিভার্সিটি যে ঢোকার সুযোগ দেওয়া হলো। সো এই পলিসিগুলো তো আপনারা, আমরা, আমি, আপনি এগুলোর বিরোধিতা তো আমরা করেছি আওয়ামী লীগের সময়ও, ঠিক আছে? সো যে এটা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে অসামঞ্জস্য। দেখেন আজকে কি হয়ে গেল এদের এই পলিসিগুলা। আজকে যদি আপনি দেখেন 7-8 বছর আগে এই ছেলে পেলেরা যাদেরকে আমরা ছাত্র বলছি, বা তারা নিজেরা দাবি করছে তারা ছাত্র, যদি তারা ছাত্র না, তাদের বয়স কত ছিল? টোটাল বেনিফিশিয়ারি প্রত্যেকটি ইউনিভার্সিটি যে এখন মাদ্রাসা স্টুডেন্টের দখল হয়ে গেছে, কারণ তারা মাদ্রাসা থেকে 95% নিয়ে আসছে। একটা ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েটের 70% তোলা ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে? তারা পাচ্ছে, হ্যাঁ, তারা 95 নিয়ে আসছে। এবং এটা তো আপনি অ্যাপল আর অরেঞ্জকে কিভাবে এক করবেন? তাদের সিলেবাস, তাদের কন্টেন্ট, সাবস্টেন্স ইজ টোটালি ডিফারেন্ট, কিন্তু আপনি ইউনিভার্সিটি গিয়ে তাদেরকে সমকক্ষ করে দিলেন। এবং শুধু তাই না, আপনি বলে দিলেন তারা এখন সিভিল সার্ভিসে ঢুকতে পারবে, মিলিটারিতে ঢুকতে পারবে, বিকজ দে বিকাম এলিজিবল। পলিসি মেকারে মিলিটারিতে, আমাদের সিভিল সার্ভিস BCS এ নাও they're eligible। আপনি কাদেরকে ঢুকাচ্ছেন? তাদের জাতীয় সঙ্গীতে বেশি অনেক মাদ্রাসায় গাওয়া হয় না। সো এই যে এই পলিসি গুলোতে যেগুলা আপনার নেশন বিল্ডিং এর কোনো কাজ হয়নি, এটা তো ছিল আওয়ামী লীগ সরকারের সময়। এখন এই আওয়ামী লীগ সরকারকে যারা ফ্যাসিস্ট বলছে, তারা তাদেরকে হটাবার জন্য এদের সাথে যদি সাথে নিয়ে থাকে, তারাও কিন্তু চলে গেল। এবং হ্যাঁ, আপনি ডেইলি স্টার, প্রথম আলোর কথা বলছেন, রাইট? সো এদের সাথে কখনোই নীতিগতভাবে একটা আপনার প্রিন্সিপাল স্ট্যান্ড শুড বি অ্যাবসলিউটলি নো। কারণ আমরা এদেশের সাধারণ মানুষরা কিন্তু যারা আপনার ফেল বিট্রেইড ইচ টাইম, এবং ফ্যাসিস্টকে ফেলার জন্য তারা তাদেরকে কিন্তু জুলাই যোদ্ধা বলেছিল, তাদেরকে সাথে নিয়েছিল। এবং অনেক নারীরা যারা এদের সাথে ছিল তারাও কিন্তু প্রতারিত হয়েছে, এবং এনসিপি থেকে দেখেন এনমাস নারীরা পদত্যাগ দিয়ে চলে এসেছে। ওকে, সো এই আপনার জঙ্গিদের সাথে, মৌলবাদীর সঙ্গে ফ্যাসিস্টকে ফেলার জন্য আঘাত করার কোনো প্রয়োজনই ছিল না, এবং এটা আনসেফ and unsatisfactory. You never do that. আপনি আপনার প্রিন্সিপাল জায়গা থেকে এক বিন্দু, এক চুল নড়তে পারবেন না, বিকজ আমাদেরকে নেশন বিল্ডিং করতে হবে, যে কাজটা আমরা করিনি। এখন আসেন বিএনপি এদের সাথে যাচ্ছে, বিএনপি ইজ নেক্সট, অলরেডি শুরু হয়ে গেছে। ওকে, জাতীয় সরকার বিএনপি কে একটা ট্র্যাপে ফেলে দিয়েছে আমি মনে করি। আজকে 1 বছর আগে বিএনপি যেই পপুলারিটি ছিল, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে এবং এই জাতীয় সরকারে আমি মনে করি তারা হয়তো 3টি মন্ত্রণালয় নেবে, হোম, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন।
ওকে, এবং আস্তে আস্তে আপনার বিএনপিও কোন ঠাসা হয়ে যাবে, তারা একটা ট্র্যাপে পড়েছে। এবং বিএনপি আপনি দেখেন তারা কিন্তু এই জুলাই সনদে অনেকগুলো জায়গায় কিন্তু তাদের ডিসেন্ট আছে, তারা কিন্তু সই দেয় নাই। তারপরে বিএনপির সাথে প্রতারণা করে এই গণভোট হতে যাচ্ছে, এবং বিএনপি এখন এত ডেসপারেট হয়ে গেছে একটা ইলেকশনের জন্য, নো ম্যাটার হোয়াট, ইলেকশনটা তো আগে হোক, এটা পরে দেখা যাবে। আই এম সরি, নো, ট্র্যাপে পা দিয়ে দিয়েছে বিএনপি। এই ট্র্যাপই হ্যাঁ, ট্র্যাপ ইজ ট্র্যাপ। এবং আস্তে আস্তে এখান থেকে আপনার বিএনপি সরে আসা উইল বি ডিফিকাল্ট। বরঞ্চ আমি মনে করি তারেক জিয়ার বলা উচিত যে এই গণভোটে তাদের যে ডিসেন্ট গুলা ছিল, ইনফ্যাক্ট আমি তো মনে করি এই জুলাই সনদে বিএনপি চাওয়াই উচিত হয়, কারণ এটাকে সংবিধানের উপরে, স্বাধীনতার ঘোষণার উপরে তারা আপনার জায়গা দিতে চাচ্ছে। এবং বিএনপির অনেক প্র্যাকটিসিং লয়ার সুপ্রিম কোর্টে যারা প্র্যাকটিস করে, তারা আপনার আর্টিকেল লিখেছে বাংলায়, বাংলাদেশের খবরের কাগজে, যে এই জুলাই সনদ এটা কেন এটা আপনার অবৈধ। সো যারা জুরিস্ট, যারা সংবিধান বোঝে, সংবিধানের উপরে জ্ঞান রাখে, ন্যূনতম জ্ঞান রাখে, বিএনপির নিজস্ব আইনজীবীরা এটার বিরোধিতা করছে। যারা প্র্যাকটিশনার, যারা কনস্টিটিউশন বুঝে, নট জাস্ট যারা আইন একটা ডিগ্রি নিয়েছে বাট আপনার পলিটিক্সই করে, রাজনীতি করে, ওরকম না, যারা সত্যি সত্যি আইন নিয়ে চর্চা করে, তারা এটার বিরোধিতা করছে। সো বিএনপি শুড লিসেন টু দেয়ার ওন লয়ার্স। এবং বিএনপি নিজের তো একটা রাজনৈতিক ম্যানিফেস্টো আছে, তারা যদি 2 কক্ষ পার্লামেন্ট করতে চায়, সেটা বিএনপি ম্যান্ডেট নেবে জনগণের থেকে। সেটাই তো, মানে নিয়ম তো তাই। হ্যাঁ, এই অধ্যাদেশ দিয়ে, গণভোটের অধ্যাদেশ দিয়ে বিএনপি একটা রাজনৈতিক দল হিসাবে, বিএনপির প্রতিনিধিরা যখন পার্লামেন্টে যাবে, তারা কি করবে কি করবে না, সেটা তো ইম্পোজ করা সম্ভব নাই অধ্যাদেশ দিয়ে, যার নাম হচ্ছে গণভোট। বিকজ পার্লামেন্ট সবসময় স্বাধীন, ভবিষ্যৎ পার্লামেন্ট কি করবে না সেটা কেউ, দুনিয়ার কেউ তার হাত পা বেঁধে দিতে পারবে না। এবং ফিউচার পার্লামেন্টের কার্যকরিতা হবে পার্লামেন্টের ভেতরে ডিবেট করে, পাবলিক ডিবেট হওয়ার পরে সেটার ভিত্তিতে পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। ওকে, এটা তো আপনার পার্লামেন্টারি ডেমোক্রেসি, এবং পার্লামেন্টের যে জনগণের সার্বভৌমত্ব ক্ষমতার যে চর্চা করছে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের ক্ষমতাকে খর্ব করে দিচ্ছে এই অধ্যাদেশ দিয়ে যে গণভোট তৈরি করেছে, করার পায়তারা করছে। ইট ইজ, এবং এই অধ্যাদেশে আরো লেখা আছে যে আদিষ্ট হয়েছে এই জুলাই সনদকে বাস্তবায়ন করার। কিন্তু কে, কখন, কোথায় আদেশটা দিল, এটা লেখা নেই এই অধ্যাদেশে, কারণ কেউ তো এই আদেশ দিতে পারে না। তার মানে একদম অবৈধ একটা চক্র, অবৈধ একটা মাকড়সার জালের ভেতর পুরো বাংলাদেশ, এবং বিএনপি কিন্তু এই ট্র্যাপের ভেতরে আছে, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য। যারাই জামাত, জোট, জঙ্গি, হেফাজত, এদের সাথে যারা, ওদের যদি আপনি দলীয় গঠনতন্ত্র দেখেন, ওরা ৭২-এর সংবিধানকে মানে না, ওরা বাংলাদেশকেই মানে না, ওরা একটা আপনার তালিবানাইজেশন করতে চায়, এবং তারা ঐশ্বরিক আইনের বলে দেশকে শাসন শোষণ করতে চায়। আর আমরা সংবিধানে যেটা বলছি যে সকল ক্ষমতার মালিক জনগণ। আপনার এই বাহ্যিক জগতে এই রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ, আধ্যাত্মিক জগতে অনেকের অনেক বিশ্বাস থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু রাষ্ট্রের ক্ষমতা, যারা এই রাষ্ট্রে জনগণকে সেবা দেবে, জনগণ মালিক পক্ষ, জনগণকে যারা সেবা দেবে তারা জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আর যারা
আপনার এই জামাত বলেন, হেফাজত বলেন, যারা আপনার উগ্রবাদী, এক্সট্রিমিস্ট, জঙ্গি, জিহাদিস্ট, কারা সেটা মানে না। কারা বলে আমরা রাষ্ট্র ক্ষমতা দখল করব, আমরা আমাদের ব্যাখ্যা অনুযায়ী ঐশ্বরিক আইন কায়েম করব, জনগণের কাছে কোনো জবাবদিহিতা নাই, কারণ সকল ক্ষমার মালিক হচ্ছে উপরওয়ালা, আমরা তাদের কাছে জবাবদিহি করব, দরকার হলে আমরা আপনার শহীদ হব, আমরা জিহাদি হব, আমরা স্বর্গে যাব, বেহেশতে যাব, এবং জবাবদিহি ওনার কাছে। বাংলাদেশ এটা প্রত্যাখ্যান করে এই থিওরি। ইট ইজ অ্যাবসার্ড। এবং এই পলিটিক্যাল ইসলাম কখনোই